যে এই যে প্রচার করা হয় গান্ধী গান্ধী গান্ধী, তার চামচে টামচে যারা আছে গামছা বেলচা এরাই করছে। ক্লিমেন্ট অ্যাটলি, সেই ক্লিমেন্ট অ্যাটলি পর্যন্ত স্বীকার করে গেছেন, এবং ভারত যে স্বাধীন হলো সেটার জন্য নেতাজি আইএনের অবদান মারাত্মক। হোয়াট অ্যাবাউট গান্ধী? গান্ধীর কার্যকলাপের প্রভাব কতটা ছিল? অ্যাটলির ওষ্ঠদয় একটা অবজ্ঞাসূচক হাস্যে বিস্তৃত হইল। চিবায়া চিবায়া বলিলেন, মিনিমাল। বিদ্রুপ করে বলেছেন মিনিমাল। আমি যেমন সাইবেরিয়ায় যাচ্ছিলাম, আমার পাশে যিনি আসেন একজন কলেজের স্টুডেন্ট, পত্রিকা দেখে বলল যে ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা, ও তো গান্ধী 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 বলতে পারিনি, গান্ধী তো অলিন। তো তুমি কি করে বললে গান্ধী অলিন? বলে আমরা তো এইটুকুই জানলাম, আমাদের যা বই আছে সেই এইটুকুই জানলাম। এই হচ্ছে ঘটনা। নমস্কার, চক্রান্ত জালে নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি কেশব ভট্টাচার্য, একজন নেতাজি প্রেমিক এবং কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। এই চক্রান্ত জেলা নেতাজি এই ইউটিউব চ্যানেলে আমরা নেতাজির বিরুদ্ধে যে ধরনের চক্রান্ত চলেছিল, চলছে, চলবে, এগুলো নিয়ে অনেক কথা বলেছি। এপিসোড আর শেষ হবে না, কারণ এত চক্রান্ত, ইতিহাস পড়ে পড়ে যা আমরা জানতে পারি আর সরকারি কিছু কিছু তথ্য পেয়ে এটা আপনারা চমকে যাবেন। একটা ঘটনা আজকে বলবো, যে এই যে প্রচার করা হয় গান্ধী গান্ধী গান্ধী, তিনি ভারতের স্বাধীনতা এনেছেন, কত বড় মিথ্যে কথা, কত বড় পাপ এটা, কত বড় চক্রান্ত করে এটা প্রচারটা করা হয়। তার কারণটাই হচ্ছে যে আসল যিনি ভারতের মুক্তিদাতা, আমাদের প্রাণের পুরুষ, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার কৃতিত্বকে খাটো করে দেখাবার জন্য এইসব জিনিসগুলো করা হয়। ছোটবেলা থেকে আমরা দেখে আসছি গান্ধীজি অহিংস নীতি, এটা ভাবা যায় না। এইভাবেই একটা মানুষের তৈরি হয়, মননটা তৈরি হয়ে যায় যে হ্যাঁ, ভারতবর্ষের স্বাধীনতার জন্য একমাত্র গান্ধীজি করেছেন, এবং তার চামচে টামচে যারা আছে গামছা বেলচা এরাই করছে। ফলে এই ধারণাটা আজকে আমাদের দেশে না, বিশ্বের বিভিন্ন দেশে এইভাবেই করা হয়। বিভিন্ন জায়গায় হাই কমিশন আছে ভারতের, সেই হাই কমিশনে গান্ধীজি সংক্রান্ত বই প্রচুর প্রচুর, ভারতের স্বাধীনতা সংগ্রামের বই, কিন্তু নেতাজিকে নিয়ে বলতে পারা যায় কিছুই নেই, কিছুই নেই। এইভাবে একটা বিশ্বব্যাপী প্রচার, ভারতবর্ষের প্রচার। এই জন্য আজকে যদি আমি বলি গান্ধীর সম্বন্ধে, যে গান্ধী ভারতের স্বাধীনতা আইনে এনেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, অনেকে মানবেন, আবার অনেকেই মানবেন না, জানেন না, প্রচার তো হয়। তবুও এখন সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা কিছু 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 আমরা লোকের মধ্যে অন্তত এই ধারণাটা অন্তত কিছুটা সৃষ্টি করা গেছে যে ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ লগ্নে নেতাজি সুভাষচন্দ্রের আজাদ ফৌজের যে সাংঘাতিক ধাক্কা, রাম ধাক্কা, তার জন্য ইংরেজ কিন্তু চলে যেতে বাধ্য হয়েছিল। এটাই আজকে স্পষ্ট কথা। তো এখানে আমি আজকে একটা কথা বলছি, আপনারা জেনে রাখুন। 1947 সালে এই স্বাধীনতা পর, খণ্ডিত স্বাধীনতা বলুন, স্বাধীনতা পর প্রখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিলিট, তারপর রবীন্দ্র বিশ্বভারতী থেকে আপনি দেশিকোত্তম উপাধি, কি নেই ওনার সম্বন্ধে। উনি একজন ভারতবর্ষে যদি 5 জন নাম করা ঐতিহাসিক শ্রদ্ধেয় ব্যক্তি থাকে তার মধ্যে একজন, 1 নম্বর বা 2 নম্বর স্যার যদুনাথ সরকারও আছেন। তার বই থেকে আমরা অনেক তথ্য জানতে পারি যেটা ভাবা যায়। সেই ডক্টর রমেশচন্দ্র মজুমদার 1947 সালের এই খণ্ডিত স্বাধীনতা পরই তিনি ভারতবর্ষ নামক একটা মাসিক পত্রিকা আছে, সেই মাসিক পত্রিকায় ইংরেজ ভারত ছাড়িল কেন বলে একটা দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধের মূল কথা তিনি বলেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে গান্ধীর নাম আছে, তারপরে আপনার তো নেতাজি কথাই বলেছেন, আজাদ ফৌজি কথা বলেছেন, এবং বলেছেন গান্ধীর সম্বন্ধে বলেছিলেন গান্ধী স্বাধীনতা একটা প্রিয়া লোকের মধ্যে জাগিয়েছিল। উনি ব্যাখ্যা করে বললেন গান্ধীজির এই যে স্বাধীনতার কথা বলা, কিন্তু স্বাধীনতা কিভাবে আসবে এইসব তিনি কিছু বলেননি। ভেবেছেন এমনি অহিংস নীতিতেই
ইংরেজ আমাদের স্বাধীনতা দিয়ে যাবে। কিন্তু ডক্টর রমেশচন্দ্র মজুমদার বললেন না, নেতাজির আজাদিন ফৌজ হওয়ার পর ইংরেজ বুঝেছিল যে আর ভারতবর্ষকে দখল করে রাখা যাবে না। কেন যে আপনার এই ব্যাখ্যাটা তিনি দিয়েছেন যে ইংরেজ যে ভারতবর্ষ দখল করে রেখেছে সে তো ভারতীয় সিপাহীদের জন্য, সেনাদের জন্য। ভারতীয় সেনা না থাকলে তো, ভারতের সিপাহীরা না থাকলে, সেনারা না থাকলে তো ইংরেজ আর এই ভারতকে দখল করে রাখতে পারবে না। কারণ ইংরেজের এত সৈন্য নেই, এত সেনাবাহিনী নেই যারা এসে আমাদের সঙ্গে লড়াই করবে। এই কারণে যখন আজাদিন ফৌজ হলো এবং হিটলারের সঙ্গে যখন ইংরেজদের যুদ্ধ আরম্ভ, 1939 সালের 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হলো, যখন ইংরেজ আক্রান্ত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মানির দ্বারা, অক্ষশক্তি মিত্রশক্তি জানেন আপনারা, তখন ইংরেজের অবস্থা অত্যন্ত খারাপ হচ্ছিল। সেই ভারতবর্ষ থেকে সেনা নিয়ে তাদের এগুলো করতে হয়েছিল, ভারতবর্ষ থেকে সেনা নিয়েই তাদের এই লড়াইটা করতে হয়েছে। ইংরেজের সেনা গোড়া কজন, এবং তাদের মধ্যে যখন জার্মানির কাছে ইংরেজ একের পর এক জায়গায় পরাজিত হয়ে যুদ্ধের প্রাথমিক স্তরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাথমিক স্তরে, ভারতীয় সেনা যারা ইংরেজ বলি তখন ইংরেজের ক্যাম্পেই আছে, তারা ধরা পড়লো এবং তাদের নিয়ে যখন বন্দি করে যে আজাদিন ফৌজ হলো, ইংরেজ দেখলো যে তাদের অবস্থা কাহিনী। ইংরেজ বুঝলো যে আর ভারতবর্ষকে রাখা যাবে না, এবং ইংরেজ এটা বলেওছে, ইংরেজ প্রধানমন্ত্রী তাই সেই সময় ছিল ক্লিমেন্ট অ্যাটলি, লেবার পার্টি। সেই ক্লিমেন্ট অ্যাটলি পর্যন্ত স্বীকার করে গেছেন যে হ্যাঁ, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এবং ভারত যে স্বাধীন হলো সেটার জন্য নেতাজি আইএনের অবদান মারাত্মক। তো যেটা বলছিলাম, সেদিন কিন্তু এই রমেশ মজুমদারের এই লেখাটা, প্রবন্ধ নিয়ে অনেক বিতর্ক হল, অনেক আলোচনা হলো। কংগ্রেসেরা রেড়ে করে উঠল, যারা একেবারে গান্ধীজির চামচে, না বুঝে কথা বলে, ইতিহাসের জানে না, তারা বলতে হবে না গান্ধীর জন্য এসছে অহিংস আন্দোলন করে। সেখানে এইটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ডক্টর রমেশ মজুমদার তো তার মেরুদণ্ড সোজা, তো তিনি দেখাতে পারেননি। তিনি বলেছেন না, আমি যেটা বলেছি সেটাই ঠিক। এরপরে ডক্টর মজুমদার, রমেশচন্দ্র মজুমদার, তিনি ভারতের মুক্তি সংগ্রাম, ইংরেজি বই আছে, হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, বাংলাও আছে 4টে পার্ট, প্রাচীন যুগ, আধুনিক যুগ, মধ্যযুগ, এইসব সবকিছু, মুক্তি সংগ্রাম। চতুর্থ খণ্ডে তিনি এই যে ইংরেজ সাম্রাজ্যবাদ ভারতবর্ষ ছেড়ে চলে গেল, বাধ্য হল, এই জন্য যে নেতাজি কৃতিত্ব আছে, নেতাজি মূল ইংরেজকে তাড়াবার চালিকা শক্তি। তো সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে এগুলো নিয়ে তিনি তার ভারতের মুক্তি সংগ্রাম চতুর্থ খণ্ড তিনি এর বিস্তারিত লিখেছেন। ওটার থেকে আপনি একটু আপনাদের জানি যে কি বলেছেন তিনি। ওই ভারতবর্ষ মাসিক পত্রিকায় যে ওপিনিয়ন তিনি দিয়েছিলেন, যে প্রবন্ধ লিখেছিলেন, সেটাই ব্যাখ্যা করে সমস্ত ইতিহাসের, ওটা তো একটা প্রবন্ধে সবকিছু করা যায় না, ইতিহাসে তিনি বইয়ের মধ্যে এটা কি দিলেন একটু দেখুন, যেটা আমরা অনেকেই জানি না। 1946 সালের 18ই ফেব্রুয়ারি ভারতীয় নৌবাহিনী বিদ্রোহ করে, ঠিক তাহার পরদিনই বিলাতে পার্লামেন্টে ব্রিটিশ মন্ত্রী ঘোষণা করিলেন যে স্বাধীন ভারতের নতুন সংবিধান গঠন সম্বন্ধে চূড়ান্ত মীমাংসার জন্য মন্ত্রিসভার 3জন যেটা সদস্য, যাকে বলে ক্যাবিনেট মিশন, আমরা অনেকেই জানি, এটা আপনারাও জানেন, ভারতে যাইয়া ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনা করিবেন, পরামর্শ করিবেন। ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহের সঙ্গে ভারতে ক্যাবিনেট মিশন পাঠাইবার প্রত্যক্ষ কোনো কার্যকারণ সম্বন্ধ ছিল কিনা তাহা বলা কঠিন। তবে এই প্রসঙ্গে ইহাও বিশেষভাবে স্মরণীয় যে জাপানি সৈন্য রেঙ্গুন অধিকারের 4 দিন পরেই ভারতকে পূর্ণ স্বাধীনতার প্রতিশ্রুতির দূত হিসাবে ক্রিসকে ভারতে পাঠাইবার ঘোষণা করা হইয়াছিল। যাহারা মনে করেন মহাত্মা গান্ধীর আন্দোলনেই ভারত স্বাধীনতা লাভ করিয়াছিল, তাহাদের মনে রাখা দরকার
যে 1933 সালে আইন অমান্য আন্দোলন ব্যর্থ ও পরিত্যক্ত হওয়ার পরে গান্ধীজি ভারতের মুক্তি সংগ্রামে আর কোনো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন নাই। অপরদিকে সুভাষচন্দ্র কর্তৃক আজাদ হিন্দ ফৌজ গঠন ও সমগ্র ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত বলিয়া ইহার সম্বর্ধনায় ইংরেজ যখন বুঝিতে পারিল যে ভারতীয় সিপাহীদের সাহায্যে তাহারা ভারতীয় সিপাহীদের উপর আর নির্ভর করা চলে না, সেই দিনই সর্বপ্রথম তাহারা ভারতকে পূর্ণ স্বাধীনতা দিবার প্রতিশ্রুতি দিল এবং তাহার জন্য ব্যবস্থা আরম্ভ করিল। তা আপনারা দেখলেন এটা যে এই বইতে তিনি বিবরণ দিয়েছেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামে ফলশ্রুতি হিসাবে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সে খণ্ডিত স্বাধীনতা, সেটা আমাদের দেশের তথাকথিত নেতারা, এই গান্ধী নেহরু থেকে আরম্ভ করে সবাই এটা চক্রান্ত করেছিল বলে দেশটা ভাবল। আরো অনেকে আছে। তো সেই এখানে যেটা বলা হলো যে আসলে সুভাষচন্দ্র এবং আজাদ হিন্দ ফৌজ এদের মারাত্মক লড়াই, এগুলোর ফলশ্রুতি হচ্ছে ভারতের স্বাধীনতা। তা এটা তো ভারতের কংগ্রেসী নেতারা বা অন্য পার্টির নেতারাও এগুলো স্বীকার করবে না, কারণ তাহলে গান্ধীজির অহিংস আন্দোলন, এটা যে মিথ্যা প্রচার তারা করে যাচ্ছে সেটা তো লোকে জেনে যাবে। কিন্তু জেনে রাখবেন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি, যেটা এক্ষুনি আমরা আপনাদের বললাম কিছুক্ষণ আগে, যে ক্লিমেন্ট অ্যাটলি পর্যন্ত স্বীকার করেছেন যে ভারতের স্বাধীনতার জন্য গান্ধীজির কন্ট্রিবিউশন মিনিমাল, বিদ্রুপ করে বলেছেন মিনিমাল। আর আজাদ হিন্দ ফৌজ এবং সুভাষচন্দ্রের জন্য যে ভারত স্বাধীনতা পেয়েছে সেটাও তিনি করেছেন। এটা আমরা করতেই আমরা, এটা তো আমরা কিছুদিন ধরে, অনেকদিন ধরে আমরা শুনেছি। আসলে তখন এই ঘটনাটা 1956 সালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং পশ্চিমবাংলার রাজ্যপাল, অস্থায়ী রাজ্যপাল, অ্যাক্টিং রাজ্যপাল শ্রদ্ধেয় শ্রী ফণীভূষণ চক্রবর্তীর সঙ্গে ক্লিমেন্ট অ্যাটলির দেখা হয়েছিল। কোথায়? রাজভবনে। ক্লিমেন্ট অ্যাটলি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, তিনি পরিদর্শনে এসেছিলেন ভারতবর্ষে এসেছিলেন। তখন রাজভবনে তিনি যান, রাজ্যপাল, অস্থায়ী রাজ্যপাল এবং প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী কলকাতা হাইকোর্টের শ্রী ফণীভূষণ চক্রবর্তীর সঙ্গে তার সাক্ষাৎকার হয়। এই সাক্ষাৎকারে তিনি নেতাজি সম্বন্ধে এগুলো জিজ্ঞেস করলেন। হঠাৎ হলো যেটা ভারতের মুক্তি সংগ্রাম ৪র্থ খণ্ড, এইটা নিয়ে, এটা বইটা পেয়েছিলেন প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি ফণীভূষণ চক্রবর্তী। এই বইটা পেয়েছিলেন, পেয়ে তিনি বইয়ের প্রকাশককে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠি থেকেই আমরা জানতে পারি, এটা হচ্ছে আসল কথা, 1956 সালে যে সাক্ষাৎকারটা হয়েছিল ক্লিমেন্ট অ্যাটলির সঙ্গে ফণীভূষণ চক্রবর্তী বা পিবি চক্রবর্তী, সেই সাক্ষাৎকারের ঘটনাটা আমরা জানতে পারি যখন এই বইয়ে ভারতের মুক্তি সংগ্রাম রমেশচন্দ্র মজুমদারের লেখা বইয়ের যিনি প্রকাশক, সেই প্রকাশককে যিনি চিঠি দিলেন ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে ফণীভূষণ চক্রবর্তী, যে এই ধরনের একটা বই আমরা পড়ে অনেক কিছু জানতে পারলাম, এই ধরনের একটা বই আমরা পড়ে অনেক কিছু জানতে পারলাম। সেই চিঠিতেই তিনি বললেন যে তার সঙ্গে সাক্ষাৎকার হয়েছিল, সেটা ডিটেলস তিনি ওখানে লিখেছেন। সুতরাং এই চিঠি থেকেই আমরা জানতে পারি যে ফণীভূষণ চক্রবর্তীর সঙ্গে ক্লিমেন্ট অ্যাটলি, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, কি ধরনের কথাবার্তা বলেছিলেন, কি বলেছিলেন, এটা আসলে ওই চিঠি থেকেই জানা যাচ্ছে। ওই চিঠিটা এবার একটু আপনাদের কয়েকটা লাইন পড়ে শোনাই। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে পরিপ্রেক্ষিতে এই চিঠিটা অত্যন্ত দামি চিঠি। প্রাক্তন প্রধান বিচারপতি তিনি যে চিঠিটা লিখেছেন সেটা হচ্ছে এই, ডক্টর মজুমদারকে দিয়া, মজুমদার মানে রমেশচন্দ্র মজুমদার, ডক্টর মজুমদারকে দিয়া বাংলাদেশের এই ইতিহাসটি লিখাইয়া এবং ইহা প্রকাশ করিয়া আপনি একটি মহৎ কর্ম করিয়াছেন। ভবিষ্যৎ বংশীয়রা, বিশেষত বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও মানসিক বিবর্তনের সম্পর্কে প্রকৃত তথ্যের সন্ধানীরা এই মহাগ্রন্থটি প্রকাশের জন্য আপনার নিকট চিরঋণী হইয়া থাকিবেন।
গ্রন্থটির ভূমিকায় ডক্টর মজুমদার লিখিয়াছেন যে ভারতের স্বাধীনতা যে একমাত্র অথবা প্রধানত গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলনের ফল, এই মত তিনি গ্রহণ করিতে পারেন নাই। আমি যখন অস্থায়ী রাজ্যপাল ছিলাম, তখন যিনি আমাদিগকে স্বাধীনতা দিয়া ভারত হইতে ইংরেজ শাসন সরাইয়া লইয়া গিয়াছিলেন, সেই লর্ড অ্যাটলি ভারত ভ্রমণে আসিয়া কলকাতার রাজভবনে 2-3 দিন অবস্থান করেন। তখন তাহার সহিত আমার ইংরেজ ভারত হইতে চলিয়া যাইবার প্রকৃত কারণ সম্বন্ধে দীর্ঘ আলোচনা হইয়াছিল। আমি তাহাকে সরাসরি প্রশ্ন করিয়াছিলাম যে, এখানে আমি বলতে হচ্ছে ফণীভূষণ চক্রবর্তী, উনি ক্লিমেন্ট অ্যাটলিকে এই প্রশ্নটা করেছে। এটা চিঠি থেকে পড়ছি তো, অনেকে হয়তো মাঝখানে কনফিউশন হতে পারে যে, আবার মনে করি দেবে একটা চিঠি থেকে পড়ছি, ওনার লেখা চিঠি। উনি অ্যাটলিকে জিজ্ঞেস করেছিলেন যে, গান্ধীর কুইট ইন্ডিয়া আন্দোলন তো 1947 সালে বহু পূর্বেই মিয়াইয়া গিয়েছিল, মানে একদম শেষ হয়ে গেছিল, শেষের পথে। 1947 সালে এমন কোন পরিস্থিতি বর্তমান ছিল না যাহার জন্য ইংরেজদের তাড়াহুড়া করিয়া এদের সারিয়া যাওয়ার প্রয়োজন ঘটিয়াছিল। তবে তাহা গেল কেন? উত্তরে অ্যাটলি কয়েকটি কারণ উল্লেখ করিয়াছিলেন। সেগুলির মধ্যে প্রধান ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু কর্তৃক ভারতের স্থলবাহিনী ও নৌবাহিনীযুক্ত দেশীয় সেনানীদের ইংরেজ শাসনের প্রতি আনুগত্যের ভিত্তি শিথিল করিয়া দেওয়া। আলোচনার শেষের দিকে আমি লর্ড অ্যাটলিকে জিজ্ঞাসা করিয়াছিলাম, ইংরেজদের ভারত ত্যাগের সিদ্ধান্তে গান্ধীর কার্যকলাপের প্রভাব কতটা ছিল। ওই প্রশ্ন শুনিবার পর অ্যাটলির ওষ্ঠদ্বয় একটা অবজ্ঞাসূচক হাস্যে বিস্তৃত হইল এবং তিনি চিবায়া চিবায়া বলিলেন, মিনিমাল। তাহলে আপনারা তো দেখলেন যে ক্লিমেন্ট অ্যাটলি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির মূল কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাইন ফৌজের লড়াইয়ের জন্য ভারতের সেনাদের আনুগত্য ইংরেজের সঙ্গে যারা ছিল তাদের আনুগত্য টলে গিয়েছিল। আর গান্ধীর সম্বন্ধে শুনলেন, গান্ধীর কন্ট্রিবিউশন মিনিমাল, অত্যন্ত বিদ্রুপ করে তিনি বলেছেন। তা যারা আমাদের সবচেয়ে বড় শত্রু, যারা আমাদের পদানত করে রেখেছে 190 বছর, সেই 1757 সাল থেকে 1947, সেই ইংরেজ সাম্রাজ্যবাদ, যার সবচেয়ে বড় শত্রু নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই দেশের প্রধানমন্ত্রী 1945 সালের যে যখন ক্ষমতা চেঞ্জ হয়েছিল আর কি, প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছিল, আগে ছিল চার্চিল কনজারভেটিভ পার্টি, তার জায়গায় লেবার পার্টির চলে আসলেন ক্লিমেন্ট অ্যাটলি। সেই ক্লিমেন্ট অ্যাটলি সেই সময় বললেন যে না, নেতাজির জন্য এটা হয়েছে, ভারতের স্বাধীনতা যা হয়েছে নোংরামি করে তো আপনার দেশটা ভাগ করলো, এর সঙ্গে ইংরেজি ছিল, ভারতের নেতারাও ছিল, কিন্তু যতটুকু স্বাধীনতা আমরা পেয়েছি, ইংরেজের দমন নীতি, ইংরেজের অত্যাচারকে অন্তত আমরা ভুলতে পারব, যে ভারতের স্বাধীন ভারতে এইসব জিনিস অন্তত আর হবে না। এই ধরনের 190 বছরে ইংরেজি 8 কোটি লোককে মেরেছে। সুতরাং সেই ইংরেজের প্রধানমন্ত্রী একজন, তিনি বললেন যে ভারতের স্বাধীনতার জন্য কৃতিত্ব যদি কেউ দাবি করতে পারেন, সারা ভারতবর্ষের মানুষ যাকে শ্রদ্ধা করেন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতার জন্য তাকে আমরা সবচেয়ে বেশি মনে করি। স্বাধীনতা, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াকু নেতা, বিশ্বের মহান বিপ্লবী, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু। হোয়াট অ্যাবাউট গান্ধী? গান্ধীর সঙ্গে বললেন মিনিমাল। তো এবার আপনারা ভাবুন, যারা আজকে এখানে এটা শুনছেন, যারা এখানে আছেন, তারাও কি সবাই শুনেছেন? পরিষ্কার বলি না, কারণ আমরাই তো শুনিনি অনেকদিন। আমরা কবে জানলাম এই ঘটনাটা? 1956 সালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি, তিনি এটা, অস্থায়ী রাজ্যপাল বাংলার, তিনি এটা জানান। ক্লিমেন্ট অ্যাটলি তো কারণই করেননি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ ফৌজ ছাড়া। তিনি গান্ধীর সম্বন্ধে বলেছেন মিনিমাল। গান্ধীর, তিনিও তো একবারও জওহরলাল নেহরু, ভুলাভাই দেশাই, গোবিন্দ বল্লভ পন্ত, সর্দার বল্লভভাই প্যাটেল থেকে আরম্ভ করে
যে বিক্রি প্যারেনি, এইসব অনেক আছে। তো কারণ আমি তো তিনি করেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এদের মিনিমাম কন্ট্রিবিউশন আছে, এটা বলেননি তিনি। ইংরেজ পর্যন্ত যারা আমাদের আক্রমণ করেছে, আমাদের পদানত করে রেখেছে, তারা স্বীকার করলো, তারা স্বীকার করছে। আর আমাদের ভারতবর্ষের ইতিহাসে এগুলো লেখা হচ্ছে। বলুন না, আজকে বুকে হাত দিয়ে বলুন কয়েকজন ভারতের ইতিহাস লেখা ভারত সরকারের পক্ষ থেকে যেগুলো বেরিয়েছে, সেগুলো একটি লাইন কোনোদিন পেয়েছেন? এই জিনিস লেখা আছে? লেখা নেই, লেখা নেই। জওয়াহরলাল নেহরু তিনি কি বই লিখলেন? বইটা লিখেন ডিসকভারি অফ ইন্ডিয়া, ভারত সন্ধানে। তাতে তো অনেক কিছু তিনি লিখেছেন, নেতাজি সম্বন্ধে কতটুকু লিখেছেন। আর এগুলো আছে, এগুলো তো নেই। কেন নেই? পরে এডিশন হলো, সেখানে যোগ করতে পারতেন, কিছুই করেন। অর্থাৎ ভারতবর্ষের ইতিহাসটা বিকৃত। আবার বলছি, এই বিকৃত ইতিহাস পড়ে পড়ে আমরা আমাদের মনটা বিকৃত হয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত এখনো আপনারা দেখবেন ভারতবর্ষের বাইরে যান, আমি তো অনেক জায়গায় গেলাম নেতাজি কমিশনে, তো অনেক জায়গায় তো অনেক লোকের সঙ্গে কথা হয়েছে। সারাদিন তো আর কমিশনের কাজ হতো না, আমরা তো ঘুরতাম, এদিক ওদিক যেতাম, লাইব্রেরি যেতাম, এখানে যেতাম। যার সঙ্গে কথা বলছি, যারা ইতিহাস পড়েছে তাদের কথা আলাদা, কিন্তু কমন পিপল। আমি যেমন সাইবেরিয়ায় যাচ্ছিলাম আপনার সেন্ট পিটার্সবার্গ থেকে, সাইবেরিয়া ওমস এবং ইরিকুটস বিমানবন্দরে, ওখানে আমরা গেছিলাম শহরে। তা আমার সঙ্গে খুব পরিষ্কার জেনে একটা উদাহরণটা দিয়ে রাখি। আমরা যখন সেন্ট পিটার্সবার্গ থেকে আপনার যখন যাচ্ছিলাম, মস্কো থেকে আমরা যখন যাচ্ছিলাম, তখন 199 যে বিমানটা আমরা গেছিলাম সেখানে 199 জন যাত্রী অ্যানাউন্সমেন্ট করছে, এবং লিস্ট অনুযায়ী দেখলাম 196 জন হচ্ছে রাশিয়ান আর 3 জন বিদেশি, 4 জন। কারা? একজন হচ্ছেন বিচারপতি, ওই জেএমসিআই মুখার্জি কমিশনের বিচারপতি, আর একজন দুজন আমি, আর একজন, এই তো বিদেশি। তা সেই প্লেনে বসে সব আশেপাশে রাশিয়ানরা আছে। আর আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা একটু তখন শিখেছিলাম, ইন্টারাকশনটা হয় না বলে ভুলেও যাই, কিন্তু যাওয়ার আগে আর একটু চর্চা করে গেছিলাম। আমার পাশে যিনি রাশিয়ান একজন স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, কথাবার্তা জানতে পারলাম একজন ছাত্রী, তার সঙ্গে একটু ইংরেজিও হচ্ছে, একটু একটু রাশিয়ান কথা বলছি। ভারতের স্বাধীনতা সংগ্রামী ইতিহাস, একটা পত্রিকাও আমার কাছে ছিল, পত্রিকাটা তো নিয়ে গেছিলাম, বইটই সময় কাটবিট করে একটু পত্রিকাটা পড়ছিলাম। তো দেখলো এই ইংরেজি পত্রিকার মধ্যে পত্রিকাটা দেখলো, পত্রিকা দেখে বললো যে ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা, ও তো গান্ধী বলতে পারিনি, গান্ধী তো অলি নাম। আমি, তুমি ইতিহাসের ছাত্র? বলে হ্যাঁ। তো তুমি কি করে বললে গান্ধী অলি নাম? বলে আমরা তো এইটুকুই জানলাম, আমাদের যা বই আছে সেই এইটুকুই জানলাম। এই হচ্ছে ঘটনা, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এখনো আপনি আমাদের যারা বুদ্ধিজীবী বলে ক্লেম করেন, অনেক বুদ্ধিজীবী তো পেরোলে আছেন শাসক গোষ্ঠীর নাম করার জন্য, সুতরাং এদের সবাইকে বুদ্ধিজীবী বলা যাবে না। অনেকেই ফুটলিকার আছেন। আর এই বুদ্ধিজীবীদের একটু জিজ্ঞেস করুন তো দেখি, তখন দেখবেন সেও শোনেনি, বলবে না শুনিনি, জানি না তো। এটা একজন দুজন জানলেও সেও স্বীকার করবে না, কারণ টাকা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে ভারতবর্ষের অবস্থা, এই হচ্ছে ভারতের শিক্ষিত মানুষদের অবস্থা, এই হচ্ছে ভারতের বুদ্ধিজীবীদের অবস্থা। ভুল প্রচারের থেকে ভুল প্রচার শুনে এবং যারা নেতাজি বিরোধী গোষ্ঠী আছেন ওই শাসক দলে, যারা সরকারে আছেন আর কি, ওই কংগ্রেসে, বিশেষ করে কংগ্রেসে, সিপিএমেরও আছেন, তো অস্বীকার করার উপায় নেই। তাদেরও বুদ্ধিজীবীরা ওই ভারতবর্ষে স্বাধীন হওয়ার পর ওই নেতাজিকে গ্লোরিফাই তো দূরের কথা কোনোদিন করেন। সুতরাং এইটা হচ্ছে ভারতবর্ষের অবস্থা। আপনি জিজ্ঞেস করলেও জানবেন যে এইগুলো জানেনই না। এইভাবে আমরা অন্ধকারে বড় হয়েছি। বড় হতে হতে আমার প্রজন্মের পরের প্রজন্ম এটাই জানবে, কারণ পড়ানো হয় না, কোনো ইতিহাস বইয়ে লেখা হয় না।
একটার পর একটা ইতিহাস বই লেখা আছে। কোনো ইতিহাস বইয়ে এই 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 সমস্ত তথ্য, যেটা সত্যি কথা, এগুলো দেওয়া হয়। এটাই ভারতের দুর্ভাগ্য। আপনাদের সবাইকে বলি, এই ভিডিওটি আপনারা সবাই যত পারেন শেয়ার করবেন, যত পারেন, কারণ এই ইতিহাসটা আপনাদের মাধ্যমেই লোকের কাছে পৌঁছবে। এটা যত বেশি তারা দেখবেন, সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, তত বেশি তারা জানবেন, তত বেশি তারা ঘৃণা করবেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যারা বিশ্বাসঘাতকতা করেছে, আর তত বেশি তারা শ্রদ্ধা করবেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। এই কারণে আপনাদের বলছি, এই ইউটিউব চ্যানেলটা আপনারা এই সাবস্ক্রাইব করবেন। যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি লোকের কাছে পৌঁছবে, তত বেশি লোকে আরো জানতে পারবে। আসুন, পরের পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ। নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ। নমস্কার।